আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.3 8, 9, 10 দাগের সবগুলো এবং 11 দাগের সব অঙ্কগুলো করব। এর আগে কিন্তু আমরা পার্ট 1-এ 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি, যেগুলো তোমরা প্লে লিস্টে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, তো ধরে নাও এখানে একটা ছোট্ট ডোবা আছে, ঠিক আছে। এই ডোবাটা পর্ণা এবং পীযূষ মিলে খুঁড়বে। তো পর্ণার যে সময় লাগবে পীযূষের কিন্তু তার থেকে 6 দিন সময় বেশি লাগবে। তার আগে কিন্তু আমাদেরকে জানতে হবে এই ডোবাটার আয়তন কত, মানে কতটা আয়তনের ডোবা তাদেরকে খুঁড়তে হবে। তো ধরে নিলাম যে এই ডোবাটার যেটা আয়তন হবে সে সমগ্র আয়তনটা আমি 1 অংশ ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো তারা যখন একত্রে কাজটা করছে, ঠিক আছে, তারা যখন একত্রে কাজটা করছে তখন কিন্তু এই কাজটাকে তারা 4 দিনে সম্পন্ন করে দিচ্ছে। মানে 4 দিনে পুরো কাজ, মানে 4 দিনে এই 1 অংশ কাজ কিন্তু তারা করে দিচ্ছে যখন তারা একসাথেই যখন কাজটা করছে। আবার যখন একাকী কাজ করছে তখন পর্ণার যে সময়টা লাগবে, পর্ণার কত সময় লাগবে আমরা তো জানি না, তাহলে পর্ণারটা আমি ধরে নিলাম যে x দিন সময় লাগবে। পর্ণার যে সময়টা লাগবে যদি একাকী কাজ করে তাহলে পীযূষের কত সময় লাগবে? পীযূষের 6 দিন সময় বেশি লাগবে, মানে x প্লাস 6 দিন সময়, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি এখানে অঙ্কের ভাষায় লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে লিখি, মনে করি পর্ণা x দিনে কাজটি সম্পূর্ণ বা সম্পন্ন করবে। মানে পর্ণা x দিনে পুরো কাজটা কিন্তু করে দেবে। পুরো কাজটা মানে কি বলো তো? পুরো কাজটা মানে 1 অংশ কাজ করে দেবে। তাহলে পীযূষ কত দিনে করবে? তাহলে পীযূষ তো বলেই দিয়েছে যে পীযূষ তার থেকে কিন্তু 6 দিন সময় বেশি লাগাবে। তাহলে পীযূষ কত দিনে করবে? 6 দিন বেশি, মানে x প্লাস 6 দিনে কাজটি সম্পন্ন করবে, ঠিক আছে। তাহলে এই লেখাটাকে আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আমি লিখে দেবো যে পর্ণা x দিনে কাজ করে 1 অংশ। লিখছি পর্ণা x দিনে কাজ করে পুরো কাজ মানে হচ্ছে 1 অংশ কাজ, ঠিক আছে। তাহলে পর্ণা x দিনে কাজ করে 1 অংশ। তাহলে পর্ণা আমরা 1 দিনের হিসাবে করব। 1 দিনে কাজ করে, নিশ্চয়ই কম কাজ করবে, কম হলে এখানে ভাগ, তাহলে 1/x অংশ, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমরা পীযূষের এবার কাজটা বের করব, ঠিক আছে। তাহলে লিখছি পীযূষ কত দিনে করছে? পীযূষ করছে x প্লাস 6 দিনে। পীযূষ x প্লাস 6 দিনে কাজ করে। কত কাজ করে? ও পুরো কাজটাই করছে, মানে 1 অংশ কাজটাই কিন্তু ও করছে, ঠিক আছে। তাহলে আমরা বের করব পীযূষ কত দিনে বের করব না 1 দিনের হিসাবে। 1 দিনে কাজ করে, নিশ্চয়ই কম করবে, তাহলে 1/x প্লাস 6 অংশ, ঠিক আছে। এবার আমরা দেখব যে পর্ণা এবং পীযূষ একত্রে তারা 1 দিনে কতটা কাজ করছে, কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে যে তারা একত্রে যখন কাজটা করছে তখন 4 দিনে কমপ্লিট করে দিচ্ছে। কারণ আমাদেরকে জয়েন্টভাবে ওদেরকে কাজটা দেখাতে হবে। তাহলে লিখছি যে তারা একত্রে 1 দিনে কাজটি করবে সমান। তাহলে এ 1 দিনে করছে 1/x আর এ 1 দিনে করছে 1/x প্লাস 6। তাহলে এই কাজটা কিন্তু তারা একত্রে 1 দিনে করছে, ঠিক আছে। এবার দেখো কাজটা কত দিনে সম্পন্ন করছে? তাহলে কাজটা 4 দিনে সম্পন্ন করছে। তাহলে আমরা লিখব তারা একত্রে
4 দিনে কাজটি করবে, তা 4 দিনে নিশ্চয়ই বেশি করবে, তাহলে 4 দ্বারা গুণ হবে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। ঠিক আছে, তাহলে দেখো এই 4 দিনে কিন্তু ওরা কিন্তু পুরো কাজটাই কমপ্লিট করছে, তার মানেই হচ্ছে যে 4 দিনেই তারা কিন্তু 1 অংশ কাজ করছে। তার মানে আমি এখানে প্রশ্নানুসারে লিখতেই পারি, প্রশ্নানুসারে এই কাজটা মানেই হচ্ছে পুরো কাজ, আর পুরো কাজটাকে আমি কত ধরেছি 1 অংশ, মানে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের সমীকরণ। ঠিক আছে, এবার এই 4টাকে আমি সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাব, তাহলে করে দিচ্ছি 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। 4টা এইদিকে ভাগের আকারে নিচে চলে আসবে, তাহলে এই দুটোকে এলসিএম করছি, এক্স আর এক্স প্লাস 6-এর এলসিএম হবে এক্স ইন্টু এক্স প্লাস 6। কী বলেছিলাম, এটার সাথে এটার গুণ এবং এটার সাথে এইটার গুণ, কোনাকুনি আমরা গুণ করব। এক্স প্লাস 6কে 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস 6 হয়ে যাবে, এখানে প্লাসের সাইনটা, এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বাকি অংশগুলো এবার এদিকে করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এবার দেখো ঠিক আছে, তাহলে দেখো এক্স আর এক্স যদি যোগ করি তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত হয়ে যাবে, এক্স আর এক্স যোগ করে হয়ে যাবে 2x আর প্লাস 6, আর নিচে কত আছে এক্স আর এক্স প্লাস 6-এর সাথে গুণ, মানে এক্স এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 6 গুণ করে হয়ে যাবে 6x ইকুয়াল টু কত হয়েছে, ইকুয়াল টু 1/4। তাহলে এই একটাকে একবার এক্স স্কোয়ার প্লাস 6x-এর সাথে গুণ, 4কে একবার 2x প্লাস 6-এর সাথে গুণ করব। তাহলে 1কে এক্স স্কোয়ার প্লাস 6x-এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x রয়ে যাবে, 4কে 2x প্লাস 6 দিয়ে গুণ করব, 4 2 8, 8x প্লাস 4 6 24। ঠিক আছে, 4 6 24। এবার দেখো সমান চিহ্নে ডান দিকে জিনিসগুলোকে আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x আর মাইনাস 8x প্লাস 24টা এদিকে মাইনাস 24 হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে লিখে নাও এক্স স্কোয়ার 6x থেকে যদি 8x বাদ যায়, 8-এর সাইন মাইনাসে আছে, তাহলে মাইনাসে পাওয়ার বড়, তাহলে 2 হয়ে যাবে 2x মাইনাস কত হয়ে যাবে 24 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 24কে আমি উৎপাদক বিশ্লেষণ করব এবং বিয়োগের মাধ্যমে আমাকে 2 নিয়ে আসতে হবে। দেখো 24কে যদি আমি ভেঙে দিই, 24কে যদি আমি ভাঙি কীভাবে ভাঙা যাবে, দেখো 6 4 24 বিয়োগ করে কিন্তু আমার 2 চলে আসছে, আমি বড়টাকে সবসময় আগে লিখব। তাহলে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 24-এর জায়গায় কত লিখব 6 - 4, 6 - 4 এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্সকে একবার 6 দিয়ে গুণ আর একবার 4 দিয়ে গুণ, তাহলে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে একটা কমন নিয়ে নেবো এবং এখান থেকে একটা কমন নিয়ে নেব। তাহলে দেখো এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন চলে গেল, পরে কী থাকবে, দুটি এক্সের মধ্যে একটি এক্স চলে গেলে একটি এক্স পড়ে থাকবে, আর এখানে শুধু 6 পড়ে থাকবে, প্লাস এখানেও 4 আর 24-এর মধ্যেও কিন্তু 4 ছিল, তাহলে 4 কমন চলে গেল, পরে কী থাকবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4 কত 24, 4 6 24 ইকুয়াল টু 0। কারণ এখানেও x - 6 এখানেও x - 6, তার মানে অঙ্কটা আমার ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা x - 6 কমন নিয়ে নেব, পরে কী থাকবে, পরে থাকবে আমাদের x + 4, তার মানে x - 6 একবার ইকুয়াল টু 0 হবে আর x + 4 ইকুয়াল টু 0 হবে। তার আমরা লিখে দিচ্ছি x - 6 ইকুয়াল টু 0 একবার, আর একবার x + 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু হয়ে যাবে -6টা এদিকে গেলে +6, আর এখান থেকে এক্সের ভ্যালু হয়ে যাবে +4টা এদিকে গেলে -4। আর আমরা কি বলেছিলাম, আমরা মানটা সবসময় কিন্তু যেটা ধনাত্মক সংখ্যা থাকবে তারই নেব। তাহলে এখানে এক্সের ধনাত্মক মান কত আছে +6, তাহলে এখানে +6টাই আনসার আমরা নেব। তাহলে আমাদের আনসার কী চেয়েছে, যে পড়না ওই কাজটি একাকী কত সময়ে সম্পন্ন করবে। তাহলে পড়নাকে আমরা x দিন ধরেছিলাম, তাহলে আমরা উত্তরটা লিখে দিচ্ছি, অতএব পড়না পৃথকভাবে বা একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করবে।
সম্পন্ন করবে। বোঝা গেছে? চলো এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। মানে যখন কলমের মূল্য কমেনি তার আগে 1 ডজন কলমের দাম কত ছিল সেটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো 1 ডজন সমান কতগুলো হয় বলো তো? 1 ডজন সমান হয়, তাহলে লিখবো আমরা 1 ডজন সমান হয় 12টি। এটা তো তোমরা সবাই জানো যে 1 ডজন সমান হয় 12টি। তো এই 12টি কলমের প্রথমে দাম কত ছিল সেটা কিন্তু এখানে বলে দেয়নি, তো সেই দামটা আমরা এখানে মনে মনে এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখি যে মনে করি 12টি কলমের প্রথমে দাম ছিল, কত দাম ছিল না এক্স টাকা, মানে দামটা কমার পূর্বে। তাহলে মনে করি 12টি কলমের প্রথমে দাম ছিল এক্স টাকা। এবার কি হচ্ছে দেখো, বলেছে যে এখানে বলেছে যে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে এখানে যে অঙ্কটা করব আমরা 30 টাকা হিসাবে আমরা অঙ্কটা করব, মানে দোকানদারের কাছে তুমি 30টা টাকা নিয়ে কিন্তু পেন কিনতে যাবে, সাথে পেনের দাম যাই থাক, আগে যদি এক্স টাকা থাক আর এখন যদি বেড়ে এক্স প্লাস 6 টাকাও যদি হয়ে যায়, তাহলে এক্স মাইনাস 6 টাকাও যদি কমে হয়ে যায়, তাহলে তুমি কিন্তু সেই 30 টাকারই পেন কিনবে। ঠিক আছে, তাহলে এখানে এইটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি এক্স টাকায় কলম পাওয়া যায়, এক্স টাকায় কলম পাওয়া যায়, কটা কলম পাওয়া যায় না 12টি। ঠিক আছে, তাহলে লিখব 1 টাকায় কলম পাওয়া যায়, 1 টাকায় নিশ্চয়ই কম পাওয়া যাবে, কম হলে ভাগ হলে এখানেটা নিচে চলে আসবে। ঠিক আছে, আর আমরা কি বললাম যে 30 টাকার হিসাবে অঙ্কটা আমরা করব, কারণ আমাদের কাছে 30 টাকাই আছে। তা 30 টাকায় যতগুলো পেন হয় কিন্তু সেই হিসাবে আমরা অঙ্কটা করব। তা 30 টাকায় পেন পাওয়া যায়, নিশ্চয়ই বেশি পাওয়া যাবে, তাহলে 12 × 30/x, তার মানে হয়ে যাচ্ছে 12 × 3 = 36, 360/xটি পেন কিন্তু 30 টাকায় পাওয়া যাচ্ছে। কখন না যখন 1 ডজন পেনের দাম এক্স টাকা ছিল। কিন্তু এবার দেখো কি হয়েছে, দেখো এখন পেনের প্রোডাকশান খুব ভালো হচ্ছে, যার ফলে এখন কোম্পানি কিন্তু কলমের দামকে কমিয়ে দিয়েছে। কেমন কমিয়েছে না, এখন 12টা কলমে ওরা কি করছে না, 12টা কলমে ওরা কী করেছে বলো, 6 টাকা কিন্তু দাম কমিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি যে এখন 12টি কলমের দাম হবে কত হবে না, কত কমেছে 6 টাকা কমেছে। তাহলে আগে এক্স টাকা ছিল, এখন 6 টাকা কমে সেটা হয়ে গেছে এক্স মাইনাস 6 টাকা। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি। তাহলে লিখে দিচ্ছি যে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায়, এক্স মাইনাস 6 টাকায় কটা কলম পাওয়া যাচ্ছে বলো, এক্স মাইনাস 6 টাকায় 12টি কলমই কিন্তু পাওয়া যাচ্ছে, 1 ডজনই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 1 টাকায় কলম পাওয়া যায়, কম পাওয়া যাবে, তাহলে 12/x মাইনাস 60। আর কত টাকা আছে আমাদের কাছে, আমাদের হাতে কিন্তু 30 টাকায় আছে, তাহলে আমরা লিখব যে 30 টাকায় কলম পাওয়া যায়, 12 × 30 নিচে x মাইনাস 6, তাহলে এখানটা কত হয়ে যাবে 360/x মাইনাস 60 কলম কিন্তু এখন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, অঙ্কটা ভালো করে এখানে বুঝো। বলেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। মানে এখানে 30 টাকায় যখন কলমের মূল্য কমেনি, যখন এক্স টাকা ছিল তখন 360টি কলম পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন তো কলমের মূল্য কমে গেছে 6 টাকা, তাহলে এখন পাওয়া যাচ্ছে 360/x মাইনাস 6। আচ্ছা বলো তো এখানের মধ্যে
কোনটাতে তুমি বেশি পরিমাণে কলম পাবে, এইটাতে পাবে না এইটাতে পাবে। ঠিক আছে, চলো এটা একটা আমি সহজ উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আগে 6 টাকায়, ঠিক আছে, কলা পাওয়া যেত ধরে নাও 12টি। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাচ্ছে? 1 টাকায় পাওয়া যাচ্ছে 12/6, এবং 30 টাকায় কত পাওয়া যাবে? 30 টাকায় পাওয়া যাবে 12 × 30/6 সমান 6 2 12 সমান 60টি কিন্তু কলা পাবে। এবার দেখা গেল কলার দাম কিন্তু কমে গেছে, কারণ প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয়েছে। কলার দাম কেমন কমেছে না 2 টাকা করে কমে গেছে ডজনে। তার মানে এখন 4 টাকায় কিন্তু 12টি কলা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে লিখে দিচ্ছি 4 টাকায় কলা পাওয়া যায়, কটা পাওয়া যায়? 12টি। তাহলে 1 টাকায় পাওয়া যাবে 12/4, আর 30 টাকায় পাওয়া যাবে 12 × 30/4। তাহলে দেখো 4 কততে 12? 4 3 12, তাহলে 30 3 90। বুঝতে পারছো? তাহলে আগে যেখানে আমার 60টি কলা পাওয়া যেত 30 টাকাতে, এখন সে 30 টাকাতে কিন্তু 90টি কলা পাওয়া যাচ্ছে। তার মানে যখন জিনিস সস্তা হয় তখন ওই একই টাকাতে বেশি পরিমাণে জিনিস কিন্তু আমরা পেতে পারি। তার মানে এটা হয়ে গেল এইখানে যে 360 বা x-6 এতটি আমি কলম কখন পেয়েছিলাম? যখন আমার কলমের দাম সস্তা হয়েছিল। তার মানে এই পরিমাণের কলমটা হচ্ছে আমার বেশি, আর এই পরিমাণে কলমটা হচ্ছে আমার কম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে আমি যখন সমীকরণটা সাজাবো তখন আমি বড়টাকে আগে লিখবো এবং ছোটোটাকে পরে লিখবো, তারপর বিয়োগ করব। ঠিক আছে, বুঝে গেছো এখানটা? দেখো এবার তাহলে লাইনটা আমি আরেকবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত, 3টি বেশি। তাহলে এখান থেকে আমরা প্রশ্নানুসারে লিখছি, প্রশ্নানুসারে কি লিখব না এইটাকে আগে লিখব 360/x-6, তারপর কম কলম কোনটা? এটা 360/x সমান কটা কলম বেশি পাওয়া যেত না 3টি, = 3। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমি 360 কমন নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে আমি 360কে কমন নিয়ে নেব। 360 যদি আমি কমন নিই তাহলে 1/x-6 1/x পড়ে থাকবে = 3। এবার কি করব? এই 360কে আমি সমান চিহ্নের ওইদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, দেখো আমি এবার বাকি অংশটা দেখে নাও, এইখানে করে দিচ্ছি। ঠিক আছে, এইদিকে তো জায়গা নেই, তাহলে উপরের অংশটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো দেখে নাও। ঠিক আছে, তাহলে 360 আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে লিখো, এখানে হয়ে যাবে 1/x-6 -1/x = 3/360, 3/360। তাহলে x-6 আর x এর এলসিএম করলে x-6 × x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম? এইটার সাথে এইটার গুণ আর এইটার সাথে এইটার গুণ। তাহলে x আর 1 গুণ করলে x হয়ে যাবে -x-6। তার মানে এখানে মাইনাস আছে বলে এটাকে আমি ব্র্যাকেটের ভেতরে কিন্তু রেখে দেবো। তাহলে এখানে কাটাকুটি করো, 3 × 3 3 × 12 36। তাহলে এখানে হয়ে যাবে দেখো x +6 আর নিচটাও গুণ করে নাও, x আর x গুণ করে হয়ে যাবে x²। ঠিক আছে, -6 আর x গুণ করে হয়ে যাবে 6x। ঠিক আছে, = এখানে উপরে রয়ে গেল 1 আর নিচে রয়ে গেল 100। কত রইল? 120। তাহলে দেখো এবার এখানে উপরে 6 আছে, 6 রয়ে গেল, আর নিচে রইল x² - 6x, x² - 6x = এখানে উপরে 1 আর নিচে রইল 120। ঠিক আছে, চলো বাকি অংশটা আমি এবার এখানে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 120-এর সঙ্গে 6 এর গুণ আর 1-এর সঙ্গে x² - 6x এর গুণ। তাহলে 1-এর সঙ্গে x² - 6x এর গুণ করলে এটাই রয়ে যাবে = 120কে 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 720। ঠিক আছে, তাহলে 720টাকে আমি সমান চিহ্নের এইদিকে নিয়ে আসবো, x² - 6x প্লাস 720টা -720 হয়ে যাবে = 0। এবার কি করব বলো? আমি 720টাকে উৎপাদক বিশ্লেষণ করব এবং বিয়োগের আকারে আমাকে 6 নিয়ে আসতে হবে। দেখো তাহলে 720টাকে আমি কীভাবে ভাঙবো দেখে নাও। চলো 10 দিয়ে ভাঙছি, 10 72-এ 720, 3 দিয়ে ভাঙবো, 3 24-এ 72, 3 দিয়ে ভাঙবো, 3 8-এ 24, 2 4-এ 8 এবং 2 2-এ 4। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে ভুলের সম্ভাবনা কম হবে। তাহলে 10টাকে আমি মৌলিক সংখ্যার আকারে যদি লিখে নিই
2 × 5 হয়ে যাবে। এবার দেখো 2 2 4, 4 2 8, 8 3 24, এই চারটার সংখ্যাকে আমি একসঙ্গে নিচ্ছি, তাহলে 24 হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাচ্ছে 3 5 15 দিয়ে 30, তাহলে এখানে হয়ে যাচ্ছে 30, তাহলে 30 থেকে 24 বাদ দিলে আমার 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমি 6 জায়গায় লিখবো x² মাইনাস 30 মাইনাস 24 x মাইনাস 720 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি এক্সটাকে একবার 30-এর সাথে গুণ, একবার 24-এর সাথে গুণ, তাহলে করে দিচ্ছি x² মাইনাস 30x মাইনাস 7 প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা কমন নেব এবং এখান থেকে একটা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি আমার x কমন যায় তাহলে x মাইনাস 34 থাকবে, আর এখান থেকে প্লাস 24 এখানেও আছে, 720-এর মধ্যেও কিন্তু এখানে 24 ছিল। তাহলে এখান থেকে প্লাস 24 যদি কমন যায় তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস 24, 30-এ কিন্তু 720 ইকুয়াল টু 0। তাহলে এখানেও x মাইনাস 30, এখানেও x মাইনাস 30, তার মানে অঙ্কটা আমার ঠিকই আছে। তাহলে এখান থেকে আমি x মাইনাস 30 যদি কমন নিই, আমার পড়ে থাকবে x প্লাস 24 ইকুয়াল টু 0। তার মানে একবার x সমান হয়ে যাবে x মাইনাস 30 ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর একবার x প্লাস 24 ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, চলো বাকি অংশটা আমি এবার এখানে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে লিখে নিচ্ছি x মাইনাস 30 ইকুয়াল টু একবার 0, আর একবার x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি x ইকুয়াল টু মাইনাস 30টার সমান চিহ্নের এদিকে চলে এলে প্লাস 30 হয়ে যাবে, আর x ইকুয়াল টু প্লাস 24টা সমান চিহ্নের এদিকে চলে এলে মাইনাস 24 হয়ে যাবে। আর আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমরা এক্সের ভ্যালু সবসময় পজিটিভ নাম্বারটা নেব, আর এখানে পজিটিভ নাম্বার হচ্ছে 30, কারণ 24-এর আগে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম, এক্সের ভ্যালু হচ্ছে 30। উত্তরটা কী চেয়েছে? উত্তর চেয়েছে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি, আর কমার পূর্বে আমরা প্রতি ডজন কলমকে আমি x টাকা হিসাবে ধরেছিলাম। তার মানে আমি এখান থেকে আনসার লিখে দেবো যে লিখে দাও কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল কত টাকা ছিল না 30 টাকা। এটাই হয়ে গেল আমাদের আনসার। বুঝে গেছো তোমরা? চলো এবার আমরা 10-এর দাগের এর অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। এখানে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা সম্পর্কে জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের বীজ ব্যাপারটা কি, এটা কিন্তু আমি তোমাদেরকে 1.2 বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো আমি আরেকবার বলে দিচ্ছি যে দ্বিঘাত সমীকরণের বীজ হলো, বীজ ব্যাপারটা কি বলো তো, বীজ হচ্ছে যে এক্সের মান, এক্সের যেটা মান সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ। তোমাদের মনে পড়ছে আমরা যখন এর আগে পার্ট 1-এর অঙ্কগুলো অর্থাৎ এই 1.3 1 থেকে 9 পর্যন্ত যখন অঙ্কগুলো করেছিলাম, সেখানে অঙ্কগুলো করার পর আমরা প্রশ্নানুসারে লেখার পর একটা কিন্তু সমীকরণও লিখছিলাম তো, দিয়ে সমীকরণটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করার মাধ্যমে এখান থেকে একটা এক্সের দুটো মান, ধরো কত মানে বলছি, ধরো x প্লাস 3 আর x মাইনাস 2 এরকম দুটি মান বেরোচ্ছিল, তাই তো। সেখান থেকে আমরা লিখছিলাম যে এইটা ইকুয়াল টু একবার 0, আর একবার লিখছিলাম এইটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করছিলাম, x ইকুয়াল টু প্লাস 3টা এদিকে চলে এলে মাইনাস 3 হয়ে যাচ্ছিলো, আর এখান থেকে এক্সের মান বার করছিলাম, x ইকুয়াল টু মাইনাস 2টা এদিকে এসে প্লাস 2 হয়ে যাচ্ছিল। তার মানে তোমরা আগে অঙ্কগুলোতে দেখেছিলে যে এক্সের এখানে দুটি করে কিন্তু মান বেরোচ্ছিল, দুটি করে কিন্তু বেরিয়েছে, না দুটির বেশি না দুটির কম। ঠিক আছে, তাহলে এক্সের মান যখন দুটি বেরোচ্ছে তার মানে হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হবে সর্বদাই দুটি। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা ক্লিক করবে, এখানে হচ্ছে অপশান বি, অপশান বি। ঠিক আছে, অপশান বি, উত্তর হয়ে যাবে দুটি। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কে যাই। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কী বলেছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলো, দ্বিঘাত সমীকরণ হলে কি হবে ব্যাপারটা। ঠিক আছে, এইটা হলো দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ। তাহলে আমরা 2-এর অঙ্কটা এবার করব। কী আছে, ax² প্লাস bx প্লাস c
ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলেছে দ্বিঘাত সমীকরণ হলে কোন জিনিসটা এটা হওয়া যাবে না। এখানে একবার বলেছে বি ইকুয়াল টু 0, একবার সি ইকুয়াল টু 0, একবার এ ইকুয়াল টু 0, আর একবার কোনোটিও নয়। দেখো আমি যদি এখানে বি ইকুয়াল টু 0 ধরে নিই, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বি ইকুয়াল টু 0 করে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাহলে বি 0-র সাথে এটা যদি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, 0-র সঙ্গে এক্সের গুণ করে 0 হয়ে যাবে, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কিন্তু এটাকে দ্বিঘাত সমীকরণ বলাই যাবে, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত এখনও পর্যন্ত 2ই আছে, তাহলে এটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ বলাই যাবে। আবার যদি এখানে আমি সি ইকুয়াল টু যদি 0 ধরে নিই তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে এটাকেও কিন্তু আমি দ্বিঘাত সমীকরণ বলতেই পারবো, কারণ এখানেও কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত এখনও পর্যন্ত 2ই আছে, তাহলে এটাকেও আমি কিন্তু দ্বিঘাত সমীকরণ বলতে পারি। কিন্তু দেখো যদি আমি এ ইকুয়াল টু যদি একবার 0 ধরে নিই তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ মানে আমি 0 ধরেছি, তাই তো, তাহলে এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এর ওভারঅল ভ্যালু 0 হয়ে গেল। এর ওভারঅল ভ্যালু যখন 0 হয়ে গেল তখন এর কিন্তু ঘাত আর 2 রইল না। সেক্ষেত্রে যখন এর ঘাত 2 রইলই না তখন সেটাকে কিন্তু আর দ্বিঘাত সমীকরণ কোনোভাবেই কিন্তু বলা যাবে না। তার মানে কি, এখানে সব কন্ডিশন ঠিক আছে, শুধু আমাকে এ সমান কোনোভাবেই কিন্তু আমাকে 0 করা যাবে না। তার মানে এখানে আনসারটা হয়ে যাবে এ নট ইকুয়াল টু 0। তাহলে কোন অপশানটা ঠিক হবে, তাহলে এখানে অপশান সি ঠিক হয়ে যাবে। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান সি, এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কে যাব। ঠিক আছে, পরের অঙ্কে দেখো কি বলেছে, বলছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। একটি দ্বিঘাত সমীকরণের বলছে চলের সর্বোচ্চ ঘাত কি হবে, দেখো লিখো তাহলে 3-এর অঙ্কটা, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। এই যে একটু আগেই তোমাদেরকে বললাম এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। চলো আমি একটা যে কোনো একটা এক্সাম্পল লিখে নিচ্ছি, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ। ঠিক আছে, এখানে দেখো এখানে এক্স স্কোয়ার সঙ্গে যে ঘাতটা আছে তার সর্বোচ্চ ভ্যালু কত আছে, তার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 2, মানে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হতেই হবে। এক্সের সর্বোচ্চ ঘাত যদি 2-এর অধিক হয়ে যায় বা 2-এর থেকে কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, তাই তো। আর এখানে সরল রূপটাতে আমার সেটাই তো ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানেও এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত কিন্তু 2 ছিল। তার মানে এর আনসারটা কী হয়ে যাবে, এখানে আনসারটা হয়ে যাবে যে এর সর্বোচ্চ ঘাত কত হয়ে যাবে 2, তার মানে এই অপশান বি আনসার হয়ে যাবে 2। হয়ে গেছে, চলো এবার আমরা দেখো 4-এর অঙ্কটা করব। এখানে দেখো 4 ব্র্যাকেটে 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, আবার 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। তাহলে 4টাকে আমি পুরো ব্র্যাকেটের সঙ্গে আমি এখানে গুণ করে নিচ্ছি। তাহলে 4 5 20, 20x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 4 7 28, 28x প্লাস 4 2 8 ইকুয়াল টু 4 5 20 x স্কোয়ার মাইনাস 5 6 30 x প্লাস 5 3 15। ঠিক আছে, তাহলে সমান চিহ্নে ডান দিকের জিনিসগুলোকে আমি বাম দিকে নিয়ে আসছি। তাহলে এখানে লিখে দিচ্ছি 20x স্কোয়ার আর প্লাস 20x স্কোয়ারটা এদিকে মাইনাস 20x স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 28x আর এদিকে মাইনাস 30xটা এদিকে এসে প্লাস 30x হয়ে যাবে। ঠিক আছে, এখানে আছে প্লাস 8 আর প্লাস 15টা এদিকে এসে মাইনাস 15 হয়ে গেল, আর সমান চিহ্নের এদিকে কিছুই নেই মানে 0 আছে। এবার দেখো এখানে প্লাস 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার কাটা পড়ে গেল, তাহলে এখানে কী আছে, এখানে আছে দেখো মাইনাস 28x প্লাস 30x, তার মানে হয়ে যাচ্ছে এখানে প্লাস 2x। ঠিক আছে, আর প্লাস 8 মাইনাস 15, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, বলেছে এই যে সমীকরণটা এখানে দাঁড়ালো এটাকে কি বলা যাবে, এটাকে কি রৈখিক বলবো না দ্বিঘাত বলবো না ত্রিঘাত না কোনোটিও নয়। দেখো আমি দ্বিঘাত তখনই বলতাম যখন এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতো, এবং ত্রিঘাত তখন বলতাম যখন এক্সের সর্বোচ্চ ঘাত 3 হতো। কিন্তু দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1 আছে, তার মানে এটাকে একঘাত বলতে হবে, কিন্তু একঘাত তো এখানে অপশানে নেই, তাহলে এটা হয়ে যাবে আমাদের রৈখিক। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ।
ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের রৈখিক সমীকরণ। তার কোন অপশানটা ঠিক? এখানে হচ্ছে আমাদের অপশান এ। ঠিক আছে, এখানে অপশান এটাই আমাদের ঠিক। চলো এবার পরের অঙ্ক। চলো এবার আমরা 10-এর দাগে এর 5-এর অঙ্কটা করব। দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার বাই এক্স। এখানে বলেছে যে এই সমীকরণে যে বীজগুলো হবে সেই বীজগুলো কী কী হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এই এক্সটা এই 6টা এক্সের সঙ্গে গুণ, আর 6-এর নিচে কিছু না, মানে 1 আছে, একটা এক্সের সাথে গুণ, তাহলে আমরা কোনাগুনি গুণ করছি। 1 আর এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 আর এক্স হয়ে যাবে 6x। ঠিক আছে, তাহলে এই 6xটাকে যদি আমি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে যদি আমি এক্স যদি কমন নিই তাহলে আমার পড়ে কী থাকবে, দুটি এক্সের মধ্যে একটি এক্স চলে গেলে একটি এক্স পড়ে থাকবে, এখানে -6 পড়ে থাকবে ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে হলো এক্স মানে আমার একবার এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর একবার x - 6 ইকুয়াল টু 0। তার মানে হয়ে গেল আমার এক্স ইকুয়াল টু একবার 0 হয়ে গেল, আর একবার x - 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, -6টা এদিকে চলে গেলে +6 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার যে বীজগুলো বেরোলো তাদের মান কত হলো, একটা হলো 0 আর একটা হয়ে গেলো 6। তাহলে এখান থেকে কোন অপশানটা ঠিক হবে? আমাদের দেখো অপশান যেটা সি আছে, অপশান সিটা আমাদের ঠিক হয়ে গেল। বোঝা গেল? চলো তাহলে আমাদের 10-এর দাগে এর অঙ্কগুলো হয়ে গেল। দেখো এবার আমরা 10-এর দাগে বি এর 1-এর অঙ্কটা করব। এখানে কিন্তু আমাদেরকে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে x - 3 তার হোল স্কোয়ার মাইনাস ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x + 9। ঠিক আছে, এটাকে দেখে তোমাদের কিছু মনে পড়ছে? দেখো এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। আর আমরা জানি a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় কি হয় না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে লিখে দেবো। তাহলে লিখছি দেখো, और एक्स स्क्वायर माइनस 2a মানে এক্স, বি মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3-এর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এদিকটা যেমনটি আছে লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস 6x + 9। ঠিক আছে, লিখো और एक्स स्क्वायर माइनस 2 কত হয়ে যাবে 6, আর এক্স গুণ করে 6x মাইনাস 3-এর স্কোয়ার মানে 3কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 9 ইকুয়াল টু। আচ্ছা কাজ করো, এই দিকে সমান চিহ্নের ডান দিকে যেগুলো আছে এবার এগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে প্লাস এক্স স্কোয়ারটা এখানে এসে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, -6xটা এদিকে এসে +6x হয়ে যাবে, এবং +9টা এদিকে এসে -9 হয়ে গেল। তাহলে সমান চিহ্নের এদিকে কিছুই রইল না, মানে 0 পড়ে রইল। ঠিক আছে, এবার দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা পড়ে গেল, -6x + 6x কাটা পড়ে গেল, এবং +9 - 9 কাটা পড়ে গেল। তাহলে এখানে কিছুই রইল না, মানে এর ভ্যালু হয়ে গেল 0। তাহলে এই 0টাকে কি কোনোভাবেই আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের আকারে লিখতে পারবো? কখনোই পারবো না। দেখো এখানে যদি আমার b ইকুয়াল টু 0 হতো, c ইকুয়াল টু 0 হতো, তাহলেও এটাকে আমি লিখতে পারতাম, কিন্তু ওভারঅল ভ্যালুটাই আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে a ইকুয়ালটিও এখানে আমার 0 হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা কিন্তু আর সমীকরণের আকারে লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে কী বলেছে যে এটাকে দীঘার সমীকরণ বটে না নয়, তাহলে এটা কী হবে, আনসার কী হবে, এটা আনসার হয়ে যাবে মিথ্যা, এটা দীঘার সমীকরণ কিন্তু নয়। ঠিক আছে, বোঝা গেছো? চলে এবার পরের অঙ্ক দেখো। এবার 10-এর দাগে বি এর 2-এর অঙ্কটা কী বলছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। এখানে জিজ্ঞেস করেছে যে এর বীজ কি একটি মাত্রই হবে এবং সেটা কি 5 হবে, সেটা আমরা কিন্তু নির্ণয় করে দেখব। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয় তাহলে বলো তো এক্সের ভ্যালু কত হবে। তাহলে স্কোয়ারটা ঘাটানোর জন্য এটাকে আমরা আন্ডার রুটের মধ্যে করে দেবো, আর তাহলে और এক্স ইকুয়াল টু হয়ে যাবে, আমরা যে 25-এর বর্গমূল করি কত হয়ে যাবে +-5। তার মানে হয়ে গেল এক্সের ভ্যালু একবার +5 হবে এবং আর একবার -5 হবে। তার মানে এর বীজও দুটো হবে, কখনোই একটা হবে না, এবং সেই বীজগুলো একবার পজিটিভে আছে এবং একবার নেগেটিভে। কিন্তু এখানে তোমাদেরকে বলেছে যে শুধুমাত্র একটি বীজ আছে এবং সেটা হচ্ছে +5, এখানে কিন্তু -5টা তার সাথে আছে, ওই জন্য এই অঙ্কটা আমাদের মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, চলে এবার পরের অঙ্কে। দেখো 10-এর দাগে সি-এর অঙ্কগুলো আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে দেখো দীঘার সমীকরণে সেই সরল রূপটা এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে বলেছে যে a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, মানে b সমান কিন্তু 0 নয় এবং a সমান 0। চলো তাহলে a সমান যদি 0 হয় তাহলে আমি মানগুলো লিখে নিচ্ছি, 0 x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। 0 x স্কোয়ার মানে 0 গণিত x স্কোয়ার,
তার মানে এর ওভারঅল ভ্যালু 0 হয়ে গেল, কারণ 0-র সঙ্গে যাই গুণ করবে তার ভ্যালু 0ই হয়ে যায়। প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এই 0টার কোনো ভ্যালু রইল না, তার মানে এখানে পড়ল bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে বলেছে যে এটাকে কি একটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে? না, এখানে জিজ্ঞেস করেছে শূন্যস্থান আমাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে, শূন্যস্থান যে পূরণ করব, তাহলে শূন্যস্থানে আমরা কি লিখবো, যেটা কী ধরনের সমীকরণ। দেখো এখানে এক্সের যদি সর্বোচ্চ ঘাত যদি 2 থাকতো তাহলে আমরা এটাকে লিখতে পারতাম এটি একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1 আছে। এই কারণেই এটা কিন্তু হয়ে যাবে আমাদের কী হবে বলো, এটা হবে আমাদের রৈখিক সমীকরণ হয়ে যাবে। কি হবে? এটা হবে আমাদের রৈখিক সমীকরণ। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্কে দেখো। এবার 10-এর দাগে সি এর 2-এর অঙ্কটা করব। এখানে কি বলেছে? এখানে বলেছে যে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তবে সমীকরণটি কি হবে, মানে সমীকরণটি দুটি বীজই এক হবে। তো ধরো তার মানে হচ্ছে x ইকুয়াল টু 1, আবার এখানে x ইকুয়াল টু 1। তাহলে এখানে লিখতে পারি x প্লাস 1টা এদিকে চলে এলো -1 ইকুয়াল টু 0, আর এখানেও হয়ে যাবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এইটা হয়ে গেল একটা পদ আর এটা হয়ে গেল একটা পদ। তাহলে এই দুটোর গুণের সমষ্টি হচ্ছে ইকুয়াল টু 0। তার মানে এখানে আমি লিখব x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা দিয়ে গুণ, তার মানে এক্সকে এক্স দিয়ে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, মাইনাস এক্স আর 1 গুণ করলে এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, 1 আর x গুণ করলে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 1 গুণ করলে হয়ে যাবে 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে লিখে নাও এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস এক্স, তাহলে হয়ে যাবে -2x প্লাস 1 ইকুয়াল টু 0। আমাকে সমীকরণটি জিজ্ঞেস করেছে যে সমীকরণটি কী হবে। তাহলে দেখে নাও সমীকরণটি এটাই হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এটাই হয়ে গেল এই সমীকরণটা। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কে দেখো। 10-এর দাগের সি এর 3-এর অঙ্কটা এখানে কি বলেছে? এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। এখানে দুটি বীজের মান আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব। এখানে যে 6xটা আছে এখানে সমান চিহ্নের বাম দিকে আমি নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে এখানেও এক্স এখানেও এক্স, এতে আমি একটা এক্স কমন নিই, দুটির মধ্যে একটা এক্স চলে গেলে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস এখানে 6টা পড়ে থাকবে, ইকুয়াল টু 0। এবার দেখো একবার x সমান 0 হয়ে যাবে, একবার x মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 0, একবার x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কী লিখবো? x ইকুয়াল টু -6টা এদিকে চলে এলে +6 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি দুটো বীজ কী কী পেলাম? একটা 0 পেলাম আর একবার একটা 6 পেলাম, আর এটাই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, চলো এবার আমরা 11 অঙ্কগুলো শুরু করি। দেখো এবার আমরা 11 দাগের অঙ্কগুলো স্টার্ট করব। 11-র 1-এর অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে একটা বীজ কিন্তু 1 দিয়ে দিয়েছে এবং আমাদেরকে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি আগের অঙ্ক তোমাদেরকে বলেছিলাম যে বীজ মানই হচ্ছে এক্সের মান। তাহলে বীজ মানই হচ্ছে এক্সের মান যদি হয়, তার মানে হচ্ছে এখানে এক্সের একটা ভ্যালু 1 দিয়ে দিয়েছে, আর আমাদেরকে এই এর মানটাকে এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এটা খুবই ইজি অঙ্ক, এখানে কিছু করব না। এখানে এক্সের যে ভ্যালুটা থাকবে সেখানে এখানে পুট করে দেবো এবং সমাধান করার মাধ্যমে আমরা এর মানটা বের করে নেব। দেখো কীভাবে করছি। তাহলে এক্সের স্কোয়ার মানে হচ্ছে 1-এর স্কোয়ার প্লাস ax, তাহলে a আর এক্সের মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে a ইন্টু এক্সের ভ্যালু 1 ইকুয়াল প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 1-এর যদি স্কোয়ার করি, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, প্লাস 1 আর a গুণ করলে a হয়ে যাবে প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 1 আর 3 যদি যোগ করতে 4 হয়ে যাচ্ছে, 4 প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এই 4টাকে যদি আমি সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাই তা দেখি কি হচ্ছে, তাহলে a ইকুয়াল টু প্লাস 4টা এইদিকে চলে এলে -4 হয়ে যাবে। আর আমাদেরকে এটাই জিজ্ঞেস করছে যে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হয়ে গেল -4। বুঝতে পেরেছো? চলো এবার আমরা 11 দাগের 2-এর অঙ্কটা করব। দেখো অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে দেখো এই সমীকরণের একটা বীজ অলরেডি বলে দিয়েছে 2 এবং আর একটা বীজ আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, আর আমরা আগের অঙ্কগুলো থেকে জেনেছি যে সমীকরণে দুটি বীজ হচ্ছে। ঠিক আছে, মানে এক্সের দুটো করে ভ্যালু বেরোচ্ছিল, মনে পড়ছে তো? তো এখানে এক্সের একটা ভ্যালু 2 বলেই দিয়েছে আর আমাদেরকে এক্সের আর একটা ভ্যালু বের করতে বলেছে। তো আমরা মনে মনে এই এক্সের আর একটা ভ্যালুকে আমরা আলফা ধরে নিলাম। ঠিক আছে,
তো এই ধরনের অঙ্কগুলো যখন করবে, যেমন একটা বীজ দেওয়া থাকবে আর একটা বীজ বের করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো ফর্মুলা ইউজ করব। এবং এই দুটো ফর্মুলাকে আমরা অলরেডি কোষে দেখে 1.2 তো আমরা দেখেছি। এখানে দুটি বীজদ্বয়ের সমষ্টি থাকে। বীজ মানে ধরো একটা 2 এবং একটা আলফা, এই দুটো বীজের যখন আমি যোগ করব তখন হয়ে যাবে -b/a, এবং এই দুটো বীজের যখন আমরা গুণ করব তখন হয়ে যাবে c/a। এবার a, b এবং c এর ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে আমি কোষে দেখে 1.1-এ বলেছিলাম। ঠিক আছে, কি বলেছিলাম না, দীঘার সমীকরণে যেটা সরল রূপ ছিল, কী ছিল, ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে দেখো x², তাহলে x² সঙ্গে কিছু নয় মানে 1 আছে, তার মানে হচ্ছে a এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে a = হয়ে গেল 1। ঠিক আছে, x b এর জায়গাতে আছে -2 + b, তাহলে b এর ভ্যালু হয়ে গেল এখানে -2 + b। আর এখানে c এর জায়গায় কী আছে, c এর জায়গায় আছে 6। ঠিক আছে, দেখো কত ইজিলি অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা করার জন্য দেখো এখানে শুধুমাত্র আমাদের একটা বীজেরই মান বের করতে বলেছে, সেক্ষেত্রে আমরা এই নিচের ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল। তাহলে লিখছি বীজদ্বয়ের গুণফল সমান, দেখো বীজদ্বয়ের গুণফল কী হয়ে যাচ্ছে, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলাটা কী বলেছিলাম না, c/a। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয় মানে কি, একটা বীজ হচ্ছে 2 আর একটা বীজ হচ্ছে আলফা, তাহলে আমি লিখতেই পারি 2 × আলফা = c এর ভ্যালু কত আছে, c এর ভ্যালু আছে 6/a এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে 1। ঠিক আছে, তাহলে 2 × আলফা হয়ে যায় 2 আলফা = 6, তাহলে এখান থেকে আলফার ভ্যালু হয়ে যাবে, এটার সঙ্গে গুণের আকারে আছে, তাহলে এদিকে এসে ভাগের আকারে হয়ে যাবে, তাহলে এখান থেকে আলফার ভ্যালু পেয়ে যাবো 2 × 3 = 6। তার মানে আরেকটি বীজ হয়ে যাবে, কত হয়ে যাবে, একটি বীজকে আমরা আলফা ধরেছিলাম, আর আলফার ভ্যালু হয়েছে 3, অতএব আরেকটি বীজ হবে কত হলো না 3, আর এটাই হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছ? চলো এবার আমরা 11 দাগের 3-এর অঙ্কটা করব। ঠিক আছে, এই অঙ্কটা অনেকটাই আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, দেখে নাও কি আছে এখানে, 2x² + kx + 4 = 0। আগের অঙ্কটা যেমন বলেছিল ঠিক সেরকমই, আগের অঙ্কটা ওখানে একটি বীজের মান 2 বলেছিল, এখানেও একটি বীজের মান 2 বলেছে, এবং ওখানেও একটি বীজের মান আরেকটি বীজের মান জিজ্ঞেস করছিল, এবং এখানেও আরেকটি বীজের মান জিজ্ঞেস করেছে। তার মানে আমি একটা বীজকে আমি এখানে যেমন 2 আছে 2 লিখে নিলাম, এবং অন্য একটা বীজকে আমি মনে মনে আলফা ধরে নিলাম। ঠিক আগের অঙ্কের প্রসেসটা এখানে আমরা ফলো করব। তাহলে আমরা কী করছিলাম, এখানে নিচের ফর্মুলাটা ইউজ করছিলাম, বীজদ্বয়ের গুণফল। তাহলে লিখে দিচ্ছি যে বীজদ্বয়ের গুণফল সমান, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি, c/a। আর বীজদ্বয় কী কী আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে আলফা, তাহলে এখানে 2 × আলফা = c/a। এবার আমরা a, b আর cটাকে নির্ণয় করে নিই। ফর্মুলাটা কী বলেছিলাম মনে পড়ছে, ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, a এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, b এর ভ্যালু আমরা কত পাচ্ছি, b এর ভ্যালু পাচ্ছি আমি b = কত আছে k, তাহলে b = হয়ে যাচ্ছে k, আর আমরা c এর ভ্যালু কত পাচ্ছি, c = পাচ্ছি 4, তাহলে c = পাচ্ছি আমরা 4। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাকে বলেছে c/a, তাহলে c এর ভ্যালু কত আছে, c এর ভ্যালু আছে 4, আর এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে 2, তাহলে এর ভ্যালু এখানে লিখে দিলাম। তাহলে লিখছি 2 × আলফা গুণ করে হয়ে যাবে 2 আলফা = 2 2 কাটাকাটি, 2 2 4, তাহলে 2। ঠিক আছে, এবার দেখো অর আলফা = এই দুইটা আলফার সঙ্গে গুণের আকারে ছিল, তাহলে এইদিকে এবার ভাগের আকারে হয়ে যাবে, তাহলে 2/2 কাটাকুটি করলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে লিখে দাও অর আলফা = হয়ে গেল 1। তাহলে আরেকটা বীজ কত হলো, আর একটা বীজ হয়ে গেল 1, অতএব আরেকটি বীজ হবে কত হয়ে যাবে না 1, আর এটাই হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছো? চলো এবার আমরা 11 দাগের 4-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, এবং সমীকরণটা আমাদেরকে লিখতে বলেছে। ভগ্নাংশ কেমন দেখতে হয়, ধরো এখানে আমি যে কোনো একটা ভগ্নাংশ লিখছি 3/5। ঠিক আছে, এমনিতে হয় ভগ্নাংশ, উপরে লব থাকবে এবং নিচে হর থাকবে। তো
এখানে কিন্তু আমরা এই সংখ্যাটাকে এক্স্যাক্ট লিখবো না, এখানে আমরা মনে মনে এরকম একটা কিছু একটা ভগ্নাংশ ধরে নেবো এক্স রিলেট করে। তো এইভাবে লেখাই যায় 1/x, ঠিক আছে, এখানে লব এখানে হর, ঠিক আছে। তা লিখি, মনে করি ভগ্নাংশটি হবে কত হবে না 1/x, ঠিক আছে। এটা ভগ্নাংশটা যদি 1/x হয় তাহলে এর অনন্যক মানে এর উল্টাটা কি হয়, দেখো এখানে 3/5কে যদি আমি উল্টো দিই তাহলে কত হয়ে যাবে 5/3 হয়ে যাবে। তাহলে এর অনন্যকটা কি হয়ে যাবে বলো, এর অনন্যক হয়ে যাবে, তাহলে এর অনন্যকটা হয়ে যাবে অনন্যক ইকুয়াল টু 1/x, তাহলে এক্সটা উপরে চলে আসবে আর একটা নিচে চলে আসবে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এই ভগ্নাংশ এবং তার অনন্যকের যেটা অন্তর অর্থাৎ যেটা এর পার্থক্য সেটা বলে দিয়েছে 9/20। তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে লিখতেই পারি, লিখো প্রশ্নানুসারে কি বলেছে, অনন্যক ভগ্নাংশ এবং অনন্যকের পার্থক্য মানে 1/x মাইনাস এক্স ইকুয়াল টু 9/20, ঠিক আছে। এবার এখানে এক্সের নিচে কিছু না মানে 1, তাহলে এক্স আর এক্সের এলসিএম হয়ে গেলো এক্স। কী বলেছিলাম, এইটার সাথে এইটার গুণ এবং এইটার সাথে এইটার গুণ, নিচে কিছু না মানে 1 আছে, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে একই হয়ে যাবে মাইনাস এক্স আর এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 9/20, ঠিক আছে। এবার কি করব, কোনাকুনি আমরা গুণ করব, 20-র সঙ্গে 1 মাইনাস এক্স স্কোয়ারের গুণ, 9-এর সঙ্গে এক্সের গুণ। তাহলে লিখে দিচ্ছি অর 20 আচ্ছা এটা আমি এইভাবে লিখে দিচ্ছি 20 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 আর এক্স গুণ করে হয়ে যাচ্ছে 9x, বোঝা গেছে। এবার দেখো কি করব, 20 আর 1 গুণ করে হয়ে যাবে 20 মাইনাস 20 আর এক্স স্কোয়ার গুণ করে হয়ে যাবে 20x স্কোয়ার ইকুয়াল টু 9, ঠিক আছে। এবার এটাকে একটু সাজিয়ে নেবো, মাইনাস এই যে 9xটা আছে সেটা সমান চিহ্নের এইদিকে নিয়ে আসছি। তার আগে আমি কি করব, এই যে এক্স স্কোয়ারের রিলেটেড পদ আছে এটা সব দিকে আগে লিখবো, তাহলে মাইনাস 20x স্কোয়ার আর এটা প্লাস 9xটা সমান চিহ্নের এদিকে এলে মাইনাস 9x হয়ে যাবে, আর এখানে আছে প্লাস 20 সমান চিহ্নের এদিকে কিছুই নেই মানে এখন প্লাস আছে। তাহলে এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, মাইনাস যদি কমন চলে যায় তাহলে এখানে 20x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 যখনই আছে তার মানে মাইনাসটা যখনই এদিকে যাবে তখন এটাও 0 হয়ে যাবে মাইনাসের ভ্যালুটা। তাহলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0, আর এটাই হয়ে গেল আমাদের সমীকরণ, আমাদেরকে সমীকরণটা বের করতে বলেছিল, বোঝা গেছে। দেখো এবার আমরা 11 দাগের 5-এর অঙ্কটা করব, ঠিক আছে। এখানে কি বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এখানে একটা বীজ -5 এবং আরেকটা বীজ -7 এখানে বলে দিয়েছে, এবং এখানে আমাদেরকে a এবং b এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আর আমরা জানি যে সমীকরণটির দুটি করে বীজ, ঠিক আছে। তাহলে একটা বীজ কত বলেছে, এক্সের একটা ভ্যালু বলে দিয়েছে -5 আর এক্সের আরেকটা ভ্যালু বলে দিয়েছে -7, এবং আমাদেরকে এখানে a আর b এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। আমি বলেছিলাম যখনই এই ধরনের অঙ্ক থাকবে, একটা বীজ দেওয়া থাকবে আর একটা বীজ বার করতে বলবে, বা দুটো বীজ দেওয়া থাকলে অন্য কিছুর মান বের করতে বলবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলা দুটো ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা আগে a b এবং সিটা আগে নির্ণয় করে নিচ্ছি। তাহলে এই সরল রূপটা লিখে নাও, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো a সমান a আছে, তাহলে a ইকুয়াল টু এখানে a হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে b সমান b আছে, তাহলে এখান থেকে b ইকুয়াল টু b হয়ে যাচ্ছে, আর দেখো এখানে c ইকুয়াল টু আছে 35, তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালু পেয়ে গেলাম 35, ঠিক আছে। এবার দেখো কি করব, এবার আমরা প্রথমে এই নিচের ফর্মুলাটাকে আমরা ইউজ করব, বিস্তরের গুণফল, ঠিক আছে। লিখছি বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল সমান কী হয়ে যাবে, বীজদ্বয়ের গুণফল হয়ে যাবে c/a, ঠিক আছে। তাহলে বীজদ্বয় কী কী আছে না, একটা বীজ আছে -5 এবং একটা বীজ আছে -7, তাহলে এদের গুণফলটা লিখে দিচ্ছি -5 ইন্টু -7, ঠিক আছে, ইকুয়াল টু c/a। c এর ভ্যালু এখানে দিয়ে দিচ্ছে 35, আর এর ভ্যালু কিন্তু a আছে, তাহলে এর ভ্যালু আমি a লিখে দেবো। এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর 7 আর 5 গুণ করে হয়ে যাবে 35, তাহলে অর 35 ইকুয়াল টু
35/a, তাহলে a আর 35 যদি গুণ করি তাহলে 35a হয়ে যাবে, 35a হয়ে যাবে ইকুয়াল টু 35। ঠিক আছে, অর a ইকুয়াল টু 35টা এদিকে চলে এলে ভাগের আকারে হয়ে যাবে, তাহলে 35/35, তাহলে 35 যদি কাটা পড়ে যায় তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম 1। হয়ে গেছে, এখান থেকে আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম 1। এবার আমরা বাকি অংশটাকে আমরা এই দিকে করবো। দেখো, তাহলে এবার আমরা এই অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি এই ফর্মুলাটা ইউজ করব, যেটা হচ্ছে -b/a। তাহলে এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে একটা বীজ কত ছিল? একটা বীজ ছিল -5 আর একটা বীজ ছিল প্লাস, তাহলে -5 প্লাস সমষ্টি মানে যোগ ছিল, আর একটা বীজ ছিল -7 ইকুয়াল টু -b/a। তাহলে মাইনাস b এর ভ্যালু কিন্তু এখনও বি আছে, তাহলে b লিখলাম বাই a। তাহলে এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি, এর ভ্যালু পেয়ে গেছি কত? 1। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি অর, দেখো -5 -5, তাহলে -5 আর এখানে প্লাসে মাইনাসে -7, তাহলে -5 আর -7 মিলে কত হয়ে যাচ্ছে? -12, তাই তো? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দেবো -12 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? -b/1। ঠিক আছে, এখানকার মাইনাস এখানকার মাইনাসটা কাটা পড়ে গেল। এবার দেখো b আর 12 নিচে কিছু না, মানে 1 আছে, b আর 1 গুণ করে b হয়ে যাবে ইকুয়াল টু 1 আর 12 গুণ করে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা a এর মান পেলাম 1 এবং b এর মান পেলাম 12, আর এটাই হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেছে?